একটি বাংলাদেশ দেখছি যেখানে বঙ্গবন্ধু নেই, যেখানে মুক্তিযোদ্ধারা নেই, যেখানে স্বাধীনতার কথা নেই। এবং বিজয় দিবসটি পালন করলাম আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল, যারা বাংলাদেশের শত্রু ছিল, যাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের 30 লাখ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছে, মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে, সেই পরাজিত শত্রুই আজকের বিজয় দিবসে নেতৃত্ব দিচ্ছে প্রত্যক্ষভাবে বাংলাদেশে। বিজয় দিবস থেকে শুরু করে সকল কিছুই তারা নিয়ন্ত্রণ করছে। একটি কথা আমি, যেহেতু কলিমুল্লাহ ভাই এখানে আছেন সেজন্য, ও ভাই তো বলা যাবে না, স্যার বলতে হবে। আজ সাধারণ যারা মানুষ, যারা মুক্তিযুদ্ধের পক্ষের বা শহীদ পরিবারের কেউ, তো তাদেরকেও ঢালাও ভাবে আওয়ামী লীগ মনে করে ঢুকতে দেওয়া হয়নি, ধানমন্ডি 32ও দেওয়া হয়নি। এবং বহু মানুষকে মানে অপমান করে, মুক্তিযোদ্ধাকে, বয়স্ক মুক্তিযোদ্ধা অপমান করে বুদ্ধিজীবী শহীদ মিনার থেকে, মিরপুর থেকে কিন্তু ওনাকে ফেরত পাঠানো হয়েছে। এতে গেল 14ই ডিসেম্বরের কথা। 16ই ডিসেম্বর যেটা হলো আরো ভয়াবহ। 14 তারিখ রাত থেকে শুরু হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরানো, ধরপাকড় শুরু হলো, হামলা মামলা শুরু হলো। তারপর যেটা দেখলাম আমরা, পুরো ডিসেম্বর মাসে তারা বিজয় উৎসবের জায়গায় ডিসেম্বর উৎসবের ব্যানার সারা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা দেখলাম। সেখানে কোথায় বঙ্গবন্ধু, কোথায় 30 লাখ শহীদ, কোথায় আমাদের মা বোন, কোথায় মুক্তিযোদ্ধার স্বাধীনতার চেতনা? কিছুই নেই সেখানে। 2024-এর নিহত আবু সাইদের হাত উঁচু করে দাঁড়ানো ছবিটা দিয়ে ব্যানার করা হয়েছে এবং যেখানে লেখা 2024। তো এই বিজয় দিবসের অর্থটা কি আমরা জানি না। যাই হোক, তারপরে 16 ডিসেম্বর সকালবেলা দেখলাম যে বিজয় উৎসব করেছে, কিন্তু 1971 আমরা কোথাও দেখলাম না। আওয়ামী লীগ তো মিছিল মিটিং কিছুই করতে পারলো না। আওয়ামী লীগ যথারীতি 32 নাম্বার টুঙ্গি পাড়াতেও আমরা যেতে পারলাম না। মানে টুঙ্গি পাড়া, আমি একটু যুক্ত করি, আপনারা এগুলো দেখতে চান কেন? যে স্বাধীনতার পক্ষের যারা, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, একটা সেট পরিবর্তন হয়েছে, একটা সেট বিগত 53 বছর আমরা যাদেরকে দেখেছি তাদেরকে এখন দেখা যাবে অন্য সেট আসবে এখন। জি প্লিজ। হ্যাঁ, তারা যেটা করেছে তো সেই অন্য সেটটাই বলছি। আমরা যেতে পারিনি। তারপর আমরা কি দেখলাম, সকালবেলা ইসলামী ছাত্র শিবিরের অনেক বড় লম্বা মিছিল, সেখানে নারায়ে তাকবীর দিয়ে মিছিল হচ্ছে, সুন্দর বড় একটা লাল সবুজ দেওয়া অন্য ডিজাইনের একটা পতাকা দেখলাম। জাতীয় পতাকার মতো না সেটা, জাতীয় পতাকাই নয় সেটা। তো আমরা অন্য সেট দেখলাম। আমরা সকালবেলা যে ভাষণটি শুনলাম আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বললেন লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে। যে কথাটি প্রতিষ্ঠিত, যেটি মীমাংসিত, যেটি ডকুমেন্টেড, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি। এটি লাখ লাখ শহীদ হতে পারে না। আমি এটি জোর গলায় প্রতিবাদ জানাতে চাই যে লাখ লাখ শহীদ আজকে এত বছর পরে সে লাখ লাখ শহীদ এই শব্দটি নয়। একজন প্রধান উপদেষ্টার মুখে আমি মানে আশা করি যে 30 লাখ শহীদের রক্তের বিনিময় এই শ্রদ্ধা প্রদর্শনটুকু হওয়া উচিত, আমি মনে করি। এটি আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, আমরা সব জায়গা থেকেই আমরা নেই। নতুন সেট আপের কথা আপনি বলছেন, সেটি যেভাবে বলি না যে আমরা যদি কোনো একটা দুঃখেও মানুষ হাসে, অধিক সুখে আমরা পাথর হয়ে গেছি, শোকটা এমন পর্যায়ে যে পাথর হয়ে যাওয়া। তো সেখানে বাংলাদেশে আসলে বিজয় দিবসের কিছু নেই। একজন প্রশাসনকে এবং সাংবাদিকদেরকে, যিনি আবার এই পড়াটা পড়াচ্ছে, একটা হাঁটুর বয়সী বাচ্চা, একটা ছানাপোনা ছেলে, যে বেয়াদবের মতো সকলের সাথে বেয়াদবি করছে। তো এই যে নতুন সেট, নতুন বেয়াদব সেটও আমরা দেখছি। তো যে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এটা আমার একদম আমার মতামত থেকে আমি বলছি যে সরল, এখন মানে ইসমাইল ভাইয়ের শো তো সরল ভাবেই জিজ্ঞেস করি যে আমরা দেখি বঙ্গভবনে সকলের শপথ নিয়েছেন। তারা বলেছেন এই সংবিধানকে অক্ষুণ্ণ রাখবেন, সংবিধান পরিপন্থী কিছু করবেন না, উনারা শপথ নিয়েছেন। তো শপথ নেওয়া এবং আজকে পর্যন্ত যদি আমি ভুল না করে থাকি, আমাদের সংবিধানটি অক্ষুণ্ণ রয়েছে, আমাদের সংবিধানটি আছে, পরিবর্তিত হয়নি। যদিও একজন আমেরিকান প্রবাসী আলী রিয়াজ সাহেব পরিবর্তন করবার জন্য আছেন, সমূলে পরিবর্তন করতে চান, তারা পুরোটাই ফেলে দিতে চান, নতুন করে নিজেদের মতো করে কাব্যগ্রন্থ লিখতে চান। যাই হোক, তো যদি আমার ওই সংবিধান ছুঁয়ে শপথ করেছেন এবং সংবিধান অনুযায়ী তো তারা সকলে অবৈধ, অসাংবিধানিক,
তাদের এই রাষ্ট্র ক্ষমতাটাই তো অসাংবিধানিক। উনারা যে আবার এত তত্ত্বাবধায়ক পঞ্চদশ সংশোধনী করছে, যে গণভোট করছে, এত কথা বলছে, এটার আইনি ভিত্তিটা আসলে যদি আমরা আইনের কথা বলি, যদি সংবিধানের কথা বলি, যদি রাষ্ট্র কাঠামোর কথা বলি, তাহলে এই ওনারা যা যা বলছে সেটার যোগফল তো শূন্য। এখন সবচেয়ে ভালো হয় কি ওনারা নতুন করে যদি এটা বলে যে আমরা দখল করেছি, আমরা আছি, আমরা থাকবো, এটা আমাদের ইচ্ছা। ভারত পাকিস্তানের সাথে তাদের নিজেদের স্বার্থে ৭১ সালে যুদ্ধ করেছে, কাজে এই বিজয়টা আমরা ভারতকেই দিচ্ছি, ভারতকে দেয়া হচ্ছে। ভারত এখন সেই মোদী সাহেব সেটা বললেন বিজয় দিবস, ওনারা সেটা পালন করছেন, এখানে অপরাধটা কোথায়? আমরা তো দিয়েই দিছি, আমরা তো বলছি এটা ভারতের বিজয়, ভারত সেটা পালন করছে। আমাদের বিজয় হলো ২৪শে, সেইটা আমরা পালন করি। তো আমি দেখলাম কথাটা তো সত্যই, আসলে তো ভারতকে তো আমরা দিয়েই দিচ্ছি। এখন ভারত যদি বলে আমরা নিলাম, এখানে অপরাধের কি আছে? যাই হোক, আমার কথা আমি বাড়ালাম না। আমি এখন রোকেয়া প্রাচী আপনার কাছে আসি। আমাদের বর্তমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে আধ্যাত্মিক সাধক একজন আছেন, তিনি গৃহযুদ্ধের কথা বলেছিলেন কিছুদিন আগে, কিন্তু যুদ্ধ হয়নি। তিনি অত্যন্ত চিন্তক একজন মানুষ। তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, অনেকে সেটা রেখে দিয়েছেন। সেটা হচ্ছে যে ভারতের অনেক বিরাট অংশ নিয়ে একটা কি অনেক কিছু লিখেছেন স্বাধীনতার ব্যাপারে, যে সেটি অর্জন করবেন। সেই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? যিনি হচ্ছেন মাহফুজ আলম। জি জি, উনি স্ট্যাটাসটা দিয়েছিলেন আবেগে সম্ভবত, কারণ দেয়ার কিছুক্ষণ পরে উনি আবার করে দিয়েছেন। তো আমার কাছে প্রথমত মনে হয়েছে যে আবেগে উনি এটা করেছেন, তখন বিবেক কাজ করেনি। তারপর যখন সার্বিক পরিস্থিতি একটুখানি বোঝার অবস্থা হয়েছে, তারপর তিনি সেটা দুঃখিত ডিলিট করে দিয়েছেন। এটা তো হচ্ছে আসলে তারা এই সমন্বয়করা এবং মানে মাস্টার মাইন্ডরা, তাকে তো বলা হয় মাস্টার মাইন্ড, মানে ওনাদের মাথায় এখন যাদের ছায়া, যারা ওনাদের মাথায় একটা আমব্রেলা ধরে রেখেছে, তো তাদের মনে হয় এক ধরনের উদ্দেশ্য আছে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, বাংলাদেশকে পিছিয়ে দেয়া। বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে ইমেজ তৈরি হয়েছে, বাংলাদেশ যে একটা উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে ছিল, এবং আজকে 2024-এর জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সারা পৃথিবীতে যে ব্র্যান্ডিং এবং বাংলাদেশ যে গতিতে আগাচ্ছিল, সেটা তাদের ভালো লাগে। এবং বাংলাদেশকে পেছনের দিকেই কিন্তু আজকে 5ই আগস্ট থেকে শুরু করে দেখেন, ওনারা যদি প্রকৃত অর্থে এই পালনবাদরা, এই মাস্টার মাইন্ডরা যদি প্রকৃত অর্থে দেশের স্বার্থে আওয়ামী লীগকে হটিয়ে, আমাদেরকে হটিয়ে তর্কের খাতিরে মেনে নিলাম যে ঠিক আছে আমরা খুব খারাপ, তারা খুব ভালো, তারা ক্ষমতা এসছে, কিন্তু 5ই আগস্ট থেকে তারা তো দেশটাকে তৈরি করছে না, তারা ধ্বংস করছে। তো আজকে পর্যন্ত তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তাতে মনে হচ্ছে কি একটা যুদ্ধ হোক, একটা সাম্প্রদায়িক দাঙ্গা হোক, একটা মারামারি হোক, হানাহানি হোক, এবং বারবার তারা পোক করছে। তারা কিন্তু এমন আচরণ করছে যাতে ভারত রিয়্যাক্ট করে। তাদের উদ্দেশ্যটা এরকম বারবার, কিন্তু তারা কিন্তু দেখেন, আমি একদম তারিখটা আমার মনে নেই, কিন্তু 5ই আগস্ট সম্ভবত 5 তারিখেই প্রথম ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটি পুড়িয়ে দেওয়া হলো, মানে প্রথমে ভাঙচুর, তারপর লুটপাট, তারপর পুড়িয়ে দেওয়া হলো। এবং সেটি যখন ঘটলো, আমরা কিন্তু আমাদের উপদেষ্টাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকমের দুঃখ প্রকাশ বা কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়নি। যদিও সিসি ক্যামেরায় কিন্তু সেই ফুটেজ দেখে ইচ্ছে করলেই গ্রেফতার করা যেত। আর দুটো দেশের মধ্যে কিন্তু সৌজন্যতা, ভদ্রতা, প্রোটোকলের মধ্যেই পড়ে একটা কালচারাল সেন্টার, সেটি কিন্তু করা হয়নি। এবং তারপরে আমরা দেখলাম যে স্কুল, কলেজ, বুয়েটের ক্যাম্পাসে দেখলাম যে জাতীয় মানে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে এঁকে সেটাকে মানে পাড়ানো হচ্ছে, সেটার ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে, এবং এক ধরনের পোক করা হচ্ছিল ইন্ডিয়াকে। দীর্ঘদিন এই পোক করার পরে কিন্তু আমরা দেখলাম যে আগরতলাতে আমাদের উপদূতাবাসে কিন্তু আক্রমণ করা হলো। তখন তারা আসলে বলটা মনে হয় কোর্টে পেল, এবং তারা ওটার জন্যই অপেক্ষা করছিল। কে জানি, হয়তো এমনও হতে পারে তাদেরই সাজানো ঘটনা ছিল আগরতলায়, যে এরকম একটা ঘটনা ঘটবে যাতে তারা রাজুতে আয় বলে ডাকতে পারে। এবং ফাইনালি যেটা হলো, তারপর থেকে এক ধরনের ভারত ঘেরাও, ভারত আটক, ভারত দখল, কলকাতা দখল, আগরতলা দখল, অমুক দখল, অমুক 3 দিন লাগবে, 4 দিন লাগবে, সবাই রাস্তায় নেমে গেল। মানে কালকেই পারলে এক মুহূর্তের মধ্যে। আমি একটা কথা বলি, এখন এটা হলে আপনার অসুবিধা কোথায়? কলকাতা যদি আমাদের বাংলাদেশের অংশ হয়, এটা তো আমাদের গর্বের। আসাম যদি আমাদের হয়, এটা আমাদের, আপনার অসুবিধা কোথায়? আমরা তো সেটা চাই। কোনো কাউকে চাই না। আমার কথা হচ্ছে যে আমি স্বদেশি পণ্যও করি, বিদেশি পণ্যও করি,
আমার কথা হচ্ছে, আমার যদি স্বদেশে ফেরত আসতে হয় তাহলে ভাই বাংলাদেশের যত বিদেশি জিনিস আছে সব পুড়িয়ে ফেলে। আপনাকে আসলে যেটা করতে হবে কি, আপনি কেন করছেন? আপনি কি দেশাত্মবোধ থেকে, দেশপ্রেম থেকে ভারতকে বয়কট করতে চাচ্ছেন, নাকি আপনি আসলে ভারতের সাথে একটা গ্যাঞ্জাম যুদ্ধ, একটা বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য করছেন? মানে আপনি আমার দেশকে ধ্বংস করার জন্য যদি করেন সেটাতে আমার আপত্তি আছে, কিন্তু আপনি দেশপ্রেম থেকে আমি আপনার সাথে আলোচনায় আসতে পারি। তো আমি এই কথাটা শেষ করবো। দেখেন, এত উত্তেজনা বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারত থেকে অমুক থেকে, আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের 273 কিলোমিটার দখলের জায়গায় এসে বসে আছে। এখন কিন্তু রাজুতে ডাকে না, রাজুতে ডেকেছিল, রাজুতে ডেকে তারপরে নিজে যায়, এটাই হচ্ছে কাহিনী। তো সেজন্যই বললাম, ওনারা অনেক কিছু বলছে, কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বলছে, কারো পানি পড়া খেয়ে বলছে, কারো তাবিজ পড়া খেয়ে বলছে। আসল কথা হচ্ছে এই বাংলাদেশটা যারা আমরা যে স্বাধীন করেছি এটা ভালো লাগেনি। 1971 সাল তাদের পছন্দ না, তারা আবার শাহবাগীদেরও বিচারের আওতায় আনা হবে। আমি শ্রদ্ধা রেখে বলছি, শাহবাগী তো সারা বাংলাদেশের সেই সময়ে 15 কোটি বাঙালি ছিল, সারা বাংলাদেশ কিন্তু আবাদ হয়ে গিয়েছিল, অফিসে বসেও কিন্তু মোম জ্বালিয়েছিল আমাদের সাথে একাত্ম হয়ে। তাহলে আপনাকে তো ওই সময়ের 15 কোটি মানুষ, মানে ওই সময়ের পরের মানুষদের বাদ দিয়ে ওই 15 কোটি মানুষকে আপনার বিচারের আওতায়, সবার বিচার হবে। 3 কোটি থাকবে, 18 কোটি যদি হয় 15 কোটি বাদ। আমাদের দেশে এমনি জায়গা নেই, এমনি জায়গা নেই, আমরা অস্থিতিশীলতার মধ্যে আছি। দেশ স্বাধীন করাটা আমাদের অপরাধ। 1971 সালে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন, এটা আমাদের অপরাধ। বাবা, ওকে আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ভারতের কথা অনেক কথা, আমি আমার কথা কিছু বলতে চাই। অলরেডি একটা বেডশিট এবং একটা শাড়ি পোড়ানো হয়েছে, কাজে ভারতের কোনো কিছু আমরা রাখতে চাই না, এটা দৃশ্যমান হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। আর আরেকটা হচ্ছে যে ভারত থেকে যা আসে বাংলাদেশে সব বন্ধ করুক না, কিন্তু করছে না। করতে পারবে কি, খবর না সিদ্দিক ভাই?